এই তিনটে তথ্যের উপর ভিত্তি করে এসএসসি তার স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, ফেয়ার ইজ ফোল, ফোল ইজ ফেয়ার, নাকি সত্যম শিবম সুন্দরম। বন্ধুরা, 2016 এসএসসি প্যানেল বাতিল মামলা নিয়ে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তারই পরিপ্রেক্ষিতে 7ই মের পর থেকে প্রচুর খবর পরিবেশিত হচ্ছে নতুন নতুন আঙ্গিকে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনারাই বিচার করবেন, কিন্তু আমার কাজ হচ্ছে জেনুইন, ট্রু অ্যান্ড অথেন্টিক নিউজ আপনাদের সামনে উপস্থাপন করা, তথ্যের পরিপ্রেক্ষিতে, এমনি মৌখিক না, তথ্য নিয়ে। এবং এই কন্টেন্টটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তার সঙ্গে আপনাদের হাতে রাখতে হবে 2023-এর 9 নভেম্বরের যে সুপ্রিম কোর্টের যে রায়ের কপি, সেই কপিটা, এবং 7ই মে 2024 যে সুপ্রিম কোর্টের যে রায়ের কপি এগেইন, সেটাও রাখতে হবে। এই দুটোর উপর বেস করে এসএসসির যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। যে এসএসসির স্ট্যান্ড পয়েন্ট সত্যম শিবম সুন্দরম, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, নাকি ম্যাকবেথের 3 উইচের উক্তির মতো ফেয়ার ইজ ফোল, ফোল ইজ ফেয়ার, যাহাই ভালো তাহাই মন্দ, যাহাই মন্দ তাহাই ভালো, ইউকিভোকাল না ইউনিভোকাল, অ্যাম্বিগুয়াস না ক্লিয়ার অ্যান্ড ক্লিন। দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে এসএসসি কোথাও না কোথাও একটু অ্যাম্বিগুয়াস স্ট্যান্ড পয়েন্ট নিয়ে চলছে, অ্যাম্বিগুইটি নিয়ে চলছে, এবং সেই অ্যাম্বিগুইটি পিছনে সুপ্রিম কোর্টের কিছু লাইন্স মিস ইন্টারপ্রেট করছে। তার আগে আমাদের জানতে হবে যে সুপ্রিম কোর্ট কোন প্রামাণ্য নথির উপর ডিপেন্ড করে তার ভার্ডিক্টটা বা তার রায়দান দিয়েছেন। বন্ধুরা, সিবিআইয়ের ইনভেস্টিগেশন একদিকে এবং এসএসসির স্ট্যান্ড পয়েন্ট আরেকদিকে। সিবিআই 9 নভেম্বর 2023-এ তার ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারেনি, এবং সেখানে সুপ্রিম কোর্ট 2 মাস সময় দিয়েছিল। 2 মাসের জায়গায় সিবিআই 3 মাস সময়ের নিয়ে 5ই ফেব্রুয়ারি 2024-এ তার ফাইনাল রিপোর্ট ডিভিশন বেঞ্চের সামনে পেশ করে, এবং সেই ফাইনাল রিপোর্টের উপর বেস করেই 22 এপ্রিল 2024-এ যে ডিভিশন বেঞ্চের যে ভার্ডিক্ট, পুরো 25,000 প্যানেল ক্যান্সেল, সেই মামলাটা শুনিয়েছে। সুপ্রিম কোর্ট বারবার এই কথাটা রিইটারেট করেছে তার রায়ের কপিতে। আপনাদেরকে আমি 14 নম্বর প্যারাতে নিয়ে যাই। 14 নম্বর প্যারাতে পরিষ্কার বলা আছে এখানে সিবিআই ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার যে এন্ডিং কি হলো সেটা এখানে বলা আছে 14 নম্বর প্যারাতে। আপনারা একটু মিলিয়ে নেবেন। It would be necessary at this stage to make a brief reference to the report dated 5th February 2024, which is the final report which was filed before the High Court. ঠিক আছে, 15 নম্বর প্যারাতে পুরো সিবিআই এর যে প্রক্রিয়াটা সেটা উল্লেখ করা আছে, কিভাবে সিবিআই তার ইনভেস্টিগেশন প্রক্রিয়া চালিয়ে আসলো এ পর্যন্ত। 16 নম্বর প্যারাতে সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টের যে 12 নম্বর এবং 13 নম্বর যে ধারা, 12 নম্বর 13 নম্বর প্যারা, সেই প্যারাটা ডিট্টো তুলে দিয়েছে এখানে সুপ্রিম কোর্ট। কি তুলে ধরেছে? যে এক্সারসাইজ হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, এবং সেই ম্যানিপুলেশনের ফলে টোটাল 952টা 9-10-এর ক্যান্ডিডেট, 907টা 11-12-এর ক্যান্ডিডেট, 3,481টা গ্রুপ সি ক্যান্ডিডেট, 2,823টা গ্রুপ ডি ক্যান্ডিডেটস সিবিআই ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো উঠে আসছে 12 নম্বর প্যারাতে সিবিআই রিপোর্টে। এবং সিবিআই রিপোর্টের 13 নম্বর প্যারাতে বলা আছে যে ইমেইলের ব্যাপারে, যে কয়েকদিন আগে যে খবর পরিবেশন হচ্ছে যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ইমেল হাতে এসেছে সিবিআই হাতে, সেরকমই ইমেল হাতে এসেছিল সিবিআই হাতে, যে ইমেল ডিক্রাইপ্টেড করে সিবিআই জানতে পেরেছে বিভিন্ন আধিকারিক তারা নাইসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং নাম্বার ইনক্রিজমেন্টের ব্যাপারে ইন্ডিকেশন যাচ্ছিল, ইনস্ট্রাকশন যাচ্ছিল। ঠিক আছে, এবার আমরা চলে আসি
সিবিআই রিপোর্ট আমাদের কমপ্লিট। এবার 6 মাসের আমাদের সময় দিয়েছিল 9 নভেম্বর 2023-এ, যে 6 মাসের মধ্যে ডিভিশন বেঞ্চকে তার ভার্ডিক্ট শোনাতে হবে। ঠিক 22 এপ্রিলে আমাদের ভার্ডিক্ট শুনিয়ে দিল। সেই ভার্ডিক্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হলো এবং 7ই মে সুপ্রিম কোর্টে তার রায় শোনালো এবং সেটার উপর স্টে লাগালো, অ্যাড ইন্টারিম প্রোটেকশন দিল। এবার সেই অ্যাড ইন্টারিম প্রোটেকশনের যে কপিতে, এই যে কপিটা আছে, এই কপিতে কিছু কিছু তথ্য এমন আছে যেগুলো ইন্টারপ্রেট করলে অ্যাম্বিগুইটি আসবে, একটু ধোঁয়াশা থাকবে। সেই ধোঁয়াশাটাই কাজে লাগাচ্ছে এসএসসি। ধোঁয়াশাটা কিরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্যারা 25-এর সুপ্রিম কোর্টের রায়দানের কপিটা হাতে রাখতে হবে আপনাদের। প্যারা 25-এর 1 নম্বর পয়েন্টে বলা আছে যে ডেটা আর অন সাসপেক্টস। সেখানে বলা আছে দ্য ডেটা অন দ্য বেসিস অফ হুইচ দ্য হাইকোর্ট হ্যাজ সেট অ্যাসাইড দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ নিয়ারলি 25,000 persons including assistant teachers and group C group D post is suspect। ডেটাগুলো সাসপেক্টে এখনো আছে। তাহলে এসএসসির কাছে একটা হাতিয়ার হলো এই লাইনটা, এই তথ্যটা। আচ্ছা, 2 নম্বর হাতিয়ার কি করেছে? 2 নম্বর পয়েন্টে আপনারা দেখুন, 25-এর 2 নম্বর পয়েন্ট লেখা আছে ইফ পসিবল where a segregation of the tainted candidates is possible only such appointments should be directed to be discontinued। বলা আছে আবার যদি সেগ্রিগেশন করা সম্ভব হয় তাহলে সেগুলোই ডিসকন্টিনিউ করা হবে। ঠিক আছে। আবার প্যারা 28-এ আবার অ্যান্টিথেটিক্যাল লাইন দেওয়া আছে। প্যারা 28-এ কি বলা আছে যে assuming that a segregation is possible the court would have to determine the modalities which would be followed for that purpose। কোর্ট ডিটারমাইন করে দিবে, ঠিক করে দিবে মোডালিটিস, কোন 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 পদ্ধতিতে সেগ্রিগেশন করতে হবে সেগুলো ফলো করতে হবে। একটাতে বলা আছে সাসপেক্টস, ডেটা সাসপেক্টস, একটাতে বলা আছে যদি সেগ্রিগেশন ইজ পসিবল তাহলে সেগ্রিগেশন করতে হবে, এবং 3 নম্বর বলা আছে সেগ্রিগেশন করবেটাকে সুপ্রিম কোর্ট মোডালিটিস ঠিক করে দিবে। এই 3টে তথ্যের উপর ভিত্তি করে এসএসসি তার স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে ফেয়ার ইজ ফোল, ফোল ইজ ফেয়ার, নাকি সত্যম শিবম সুন্দরম। কেন এসএসসি যদি নিজে থেকে করতে যায় তাহলে তারা ভাবছে অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে যে হয়তো প্রচুর অ্যালিগেশন আসবে, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু যদি এসএসসি না করে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসবে এসএসসির কাছে। কেননা এসএসসি অলরেডি তার যে ইলিগালিটিস হয়েছে সেটা স্বীকার করে নিয়েছে। কোথায়? প্যারা নম্বর 20-তে। প্যারা নম্বর 20-তে বলা আছে, কি বলা আছে প্যারা নম্বর 20-তে? এগুলো সব সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের প্যারা কিন্তু এগুলো। ঠিক আছে। The High Court further noted in paragraph 273 that the SSC had not been in position to state that it had checked all the records so as to be definite about the number of illegalities, and the state government had also accepted that there were widespread illegalities in the selection process। অর্থাৎ এসএসসি এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই স্বীকার করেছে এবং তাদের স্বীকারোক্তি রীতিমতো অ্যাফিডেভিট করে জমা দিয়েছে যে হ্যাঁ ম্যানিপুলেশন হয়েছে, ইলিগালিটিস হয়েছে। তাহলে এখন যদি এসএসসি স্ট্যান্ড পয়েন্ট দেখায় যে ডেটা আর অন সাসপেক্টস বাট the modalities would be determined by the Supreme Court, then ऐसा कैसा चलेगा? আপনারা তো অলরেডি স্বীকার করে নিয়েছেন আগে। এখন আপনাদের আগের স্বীকার্য জিনিসগুলো এখন কি করে সেটা উইথড্র হবে? এবং স্বীকার খালি করেননি, তার সঙ্গে অ্যাফিডেভিট আকারে জমা করেছেন, এবং অ্যাফিডেভিট আকারে জমা করার পর মাননীয় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, তার নির্দেশ পালন করেছেন 13,700/2021 WPA কেসের এগেস্টে, এবং তাতে আপনারা রীতিমতো আপলোড করেছেন ওয়েবসাইটে। কি করেছে? 14/12/2022 এসএসসি তার ওয়েবসাইটে 907 জন 9-10 ম্যানিপুলেটেড ওএমআর অলরেডি আপলোড করে দিয়েছে, যেখানে ব্ল্যাঙ্ক ওএমআর, রংলি অ্যান্সার ওএমআর, রিজেক্টেড ওএমআর এর প্রমাণ রয়েছে এবং সেটা সবাই জানে। তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি করেছে। 11-12 নেহাতে স্টে পড়ে গেছিল বলে ওএমআরটা আপলোড হয়নি, কিন্তু 11-12 লিস্টও মোটামুটি আছে, ওএমআর ছাড়া ম্যানিপুলেটেড লিস্ট পেয়ে গেছি। আচ্ছা, এবার এসএসসি
তার যে ফ্রম দ্য কমিশন অফ এসিডি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার নিজস্ব ওয়েবসাইটে নির্দেশ দিয়েছে সমস্ত ডিআইদেরকে সবকিছু আপলোড করার ব্যাপারে। কত তারিখ এটা? এটা হচ্ছে 8/12/2023। 8/12/2023-এ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নোডাল অফিসার 8/12/2023 টু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অল ডিস্ট্রিক্টস। সাবজেক্ট কি? সার্ভিস অফ নোটিস ইন টার্মস অফ দ্য অর্ডার ডেটেড 6/12/2023 of the Honorable Division Bench of Calcutta High Court from WPA 13,700 of 2021 and other connected matters। তো এখানে টোটালি নির্দেশ দিয়েছে যে in this you are requested to take necessary action to serve the aforesaid documents to the teachers of 9, 10, 11, 12 appointed under 1st SLST 2016 as well as Group C, Group D staff of appointed under 3rd RRST 2016। In this respect, the guidelines mentioned below are to be followed। কি কি গাইডলাইন আছে? কত তারিখের মধ্যে জমা করতে হবে? 9/12/2023, 11/12/2023, 11/12/2023, 12/12/2023, 13/12, 14/12, 15, 18, 21, মানে 10 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে সমস্ত কিছু তথ্য কালেক্ট করে জমা করতে হবে। কোথায়? স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে টিচারদের ব্যাপারে পাবলিক নোটিশ জারি করতে হবে। এই পাবলিক নোটিশটা এবং তার সঙ্গে একটা প্রোফর্মা দিয়েছে, সেই প্রোফর্মা ফিল আপ করে জমা করতে হবে। এবং তার সঙ্গে অ্যাটাচমেন্ট করেছে 2023-এর 9 নভেম্বরের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাকে, মানে সুপ্রিম কোর্টে যে আবার ডিভিশন বেঞ্চে কেসটা ফিরিয়ে দিয়েছিল এবং হাইকোর্টের ডিভিশন একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করতে বলেছিল। ক্লিয়ার? সেখানে 2 নম্বর প্যারাতে পরিষ্কার বলা আছে, orders have been passed by the High Court from time to time cancelling the appointments of several such candidates on the ground that their appointments were made illegally by manipulating the evaluation process। ঠিক আছে? এবার এখানে বলা আছে যে এসএসসি তার রুল 17 প্রয়োগ করে রিভোক করেছে অ্যাপয়েন্টমেন্টস গুলো এবং আরএলএসটির ক্ষেত্রে রুল 18 প্রয়োগ করে রিভোক করেছে তার অ্যাপয়েন্টমেন্টস গুলো। ওকে, এবার সেক্ষেত্রে আবার প্যারা 4-এ বলা আছে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে প্যারা 4-এ, যে এটা পুরো এই যে রুল 17 প্রয়োগ করা, রুল 18 প্রয়োগ করা, রিভোকিং অফ দ্য অ্যাপয়েন্টমেন্টস, সেগুলোর উপর স্টে লাগানো হলো। কিসের জন্য? 6 মাসের জন্য। ওকে, এবার প্যারা 5 এবং প্যারা 8-এ ডেটা ড্রাফটের কথা বলা আছে পরিষ্কার। The High Court found substantial difference between the evaluation records lying with the authorities and the performance of the candidates reflected in those scanned OMR sheets। ঠিক আছে? আচ্ছা, প্যারা 8-এও সেরকম ডাউটের কথা বলা হয়েছে। এবার প্যারা 10-এ বলা হয়েছে যে আবার অ্যাফ্রেশ করতে হবে, পুরো ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা আবার অ্যাফ্রেশ করতে হবে, অ্যাফ্রেশ এক্সামাইন করে কমপ্লিট করতে হবে প্যারা 10-এ, ইগনোরিং ইটস আর্লিয়ার ফাইন্ডিং অন দিস ইস্যু। 9 নভেম্বরের কিন্তু এটা ভার্ডিক্ট পড়াচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি। এবার প্যারা 11-12-এ কি বলা আছে? স্পেশাল বেঞ্চ গঠন করতে হবে এবং 12 নম্বর প্যারাতে পরিষ্কার বলা হয়েছে যে পাসিং দ্য অর্ডার প্রোটেক্টিং দ্য এমপ্লয়মেন্ট of those already in service as we are of the view that some element of status quo should be maintained for a limited period to enable the division bench of the High Court to address the issues concerning the legitimacy of their recruitment process and adjudicate upon them। We accordingly direct the CBI to complete the investigation process within 2 months, যেটা সিবিআই 2 মাসের জায়গায় 3 মাস নিয়ে 5 ফেব্রুয়ারি 2024-এ জমা করেছিল ফাইনাল রিপোর্ট, এবং যেই রিপোর্টের উপর ভিত্তি করে ডিভিশন বেঞ্চ তো 22 এপ্রিলের ভার্ডিক্ট শুনিয়েছিল প্যানেল ক্যান্সেলের ব্যাপারে। ক্রোনোলজিটা মিলে গেল। 5 ফেব্রুয়ারিতে 2024-এ ইনভেস্টিগেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল, দুধ কা দুধ পানি কা পানি বার হয়ে গেল সিবিআই এর কাছে, এবং সিবিআই অ্যাফিডেভিট আকারে প্রমাণ দাখিল করেছে। সেই প্রমাণ্য নথির উপর ভিত্তি করে ডিভিশন বেঞ্চ তার রায়দান শুনিয়েছিল। এবার ম্যাট 85/2023, এবার ম্যাট 85/2023 আউট অফ WPA 13,700 অফ 2021 এর ভিত্তিতে এসএসসি নিজেই অ্যাফিডেভিট আকারে 20/12/2023-এ টেবিল জমা করে। কি টেবিল জমা করে? অবৈধ তালিকাদের লিস্ট, অবৈধ তালিকাদের লিস্ট। এবার এই অবৈধ তালিকাদের লিস্ট এখানে পরিষ্কার বলা আছে যে
A report in the form of affidavit affirmed by the chairman, West Bengal Central School Service Commission, in compliance with the order dated 18/12/2023 passed in MAT 85 of 2023 and connected matters. I, Siddhartha Majumdar, son of Sukhumai Majumdar, aged about 62 years, এই সিদ্ধার্থ বাবু, তিনি অ্যাফিডেভিট আকারে জমা করেছিলেন। তাহলে পয়েন্টটা কোথায় দাঁড়ালো? আপনি যে ফেয়ার ইজ ফোল, ফোল ইজ ফেয়ার স্ট্যান্ড পয়েন্ট নিয়েছেন বা একটা অ্যাম্বিগুয়াস স্ট্যান্ড পয়েন্ট নিয়েছেন, আপনার নিজের অ্যাফিডেভিট আপনার স্ট্যান্ড পয়েন্টের এগেনস্টে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আপনি যদি সেগ্রিগেশন প্রসেসটা শুরু করতে পারেন ততই মঙ্গল সবারই জন্য। আর যদি এটা না হয়, আপনারা হয়তো ভাবছেন যে মোডালিটি সুপ্রিম কোর্ট ঠিক করে দিবে, তার উপর বেস করে সেগ্রিগেশন করব, বা ডেটা আর অন সাসপেক্টস, ডেটা ক্যান্সেল হয়ে গেলে পুরো প্যানেলটাই হয়তো বেঁচে যাবে, বা সেগ্রিগেশন আমরা কেন করবো যেখানে কোর্ট মোডালিটিস তৈরি করে দিবে। তাহলে এর কনসিকুয়েন্সেস, এর ফলাফল খুব ভয়ঙ্কর হবে। কেননা অলরেডি প্রমাণ হয়ে গেছে, আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অ্যাফিডেভিট আকারে জমা দিয়ে দিয়েছেন। তাই আর পিছুটা না করে সত্যম শিবম সুন্দরমের উপর স্ট্যান্ড পয়েন্ট নিয়ে এগিয়ে চলা উচিত। আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কোনো কোনো পয়েন্ট যদি স্কিপ করে গেছে। ধন্যবাদ সবাইকে।